This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টা বাজে আর আপনার কথা বলতে ভোটকাটা প্রতিদিন আসে, আজও ৮টা থেকে ৯টা। আচ্ছা বলুন তো, কার দম বেশি, প্রকৃতি না রাজনীতি? কে বেশি নাকানি চোবানি খাওয়াচ্ছে? প্রকৃতির পারা ঊর্ধ্বগামী। কলকাতা তো চালসে হলো বলে আজ উষ্ণতম দিন। ওই যে সূর্যের গায়ে লেখা দেখুন ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা। বলতে পারেন প্রায় ৪০ ছুঁই। আগামী ৪ দিন কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা। কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৪১ ডিগ্রি, ৪৩ ডিগ্রি পৌঁছতে পারে পশ্চিমের জেলাগুলোর পারদ। গড়ে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। ৮টা জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে তাপপ্রবাহের। তবে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা আছে, তাও সোম মঙ্গলে। আজ সবে বৃহস্পতি, রাত পেরোলেই লোকসভা ভোট শুরু হচ্ছে। বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট। এই জ্বলে পুড়ে যাওয়া রোদে স্নান করেই প্রচার সারছেন সব প্রার্থী। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সূর্যদেব মাথার ওপরে থাকলে মাথা কি আর ঠিক থাকে? থাকছে না তো। অধীর চৌধুরী ক্ষণে ক্ষণে মেজাজ হারাচ্ছেন। ভোটের মুখে দাবাং হয়ে উঠেছেন বিজেপির অগ্নিমিত্রাও। দেখুন। এফআইআর রিসিভ করুন, আমি কমপ্লেইন দিচ্ছি। আপনি বাধ্য আমার কমপ্লেইন দিতে। আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন। একজন বিধায়িকা এসে কমপ্লেইন দিচ্ছে না, পুলিশ অফিসার বলছে আমি কমপ্লেইন নিতে পারবো না। কেন নিতে পারবেন না? কেন নিতে পারবেন না? এফআইআর রিসিভ করুন। এফআইআর রিসিভ করুন। কারণটা কি? এফআইআর রিসিভ করুন। আপনার কি পুলিশ ম্যানুয়ালে আছে যে রিসিভ করার নিয়ম যাবে না? এরকম কিছু আছে পুলিশ ম্যানুয়ালে? কখনোই নেই। আমরা যতটুকু জানি পুলিশ ম্যানুয়ালে এসব কিছু নেই। কিছু নেই। আপনি বাইরে রাস্তা অবরোধ করছি। দেখি আপনি কতক্ষণ দাঁড়িয়ে। এক ঝলক দেখালাম, বাকিটা দেখাবো। এর মধ্যে একটা খবরও দিয়ে দিই, তাপ সেখানেও বাড়ছে। কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বর মিলে গেছে ওই অডিও ক্লিপের সঙ্গে। বুঝতে পারছেন তো? এবার আপনি বলুন, কার পারা মানে পারদ বেশি, প্রকৃতির না রাজনীতির? তবে এর মধ্যেও মাথা ঠান্ডা রাখতে হয়। মাথা ঠান্ডা কি করে রাখবেন সেই টিপস দিয়েছেন আবার এক প্রার্থী, বাঁকুড়ার বিজেপি প্রার্থী। দেখাই। আগুনে গরমের মধ্যেই চলছে এবারের ভোট যুদ্ধ। কাল প্রথম দফার ভোট, চলবে ১ জুন পর্যন্ত। একদিকে তপ্ত দগ্ধ গরম, অন্যদিকে প্রলয়, ঝড় ঝঞ্ঝা। তার মধ্যেও গরমেই আমাদের ভোট করতে হয়, কারণ এটা আমরা ঠিক করি না, এটা ইলেকশন কমিশন ঠিক করে, বিজেপির সাথে কথা বলে ঠিক করে। যতদূর আমরা জানি আমাদের সাথে কথা বলে তো ঠিক করে না, কিন্তু আমরা মেনে নেওয়া কর্তব্য বলে তাই। দেখুন, গরমে পুড়তে হবে বলে তো আর প্রার্থীরা ঘরে বসে থাকতে পারেন না। তারা যে মোক্ষ লাভের লক্ষ্য নিয়ে যুদ্ধে নেমেছেন। প্রচার করতে করতেই কাণ্ড করে বসলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী, কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী, পেশায় ডাক্তার সুভাষ সরকার। ভোটের ভল্টে রাখা সেই মানিক্য দেখুন একবার। দক্ষিণবঙ্গে বাঁকুড়া সহ কয়েকটি জেলার ওপর দিয়ে যেভাবে তাপপ্রবাহ চলছে, যে তাপমাত্রা, সেই রকম সময়ে প্রচারের মধ্যে
ব্রাহ্মণডিহার কেরালা গ্রামে হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক গাছের তলায় বসে গরমে কষ্ট পাচ্ছে, পাশে তার জল রাখা আছে, আর মনে হলো স্নান করার ইচ্ছে রয়েছে, তাই তার মাথায় জল ঢেলে তাকে স্নান করতে সাহায্য করলাম। আর এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব সময় মানুষের সুখে দুঃখে সাথী আছি, ভারতীয় জনতা পার্টি, তাই আজকে এই কাজটা করব। ভোট জিততে কত কিছুই না করতে হয় প্রার্থীদের, স্নানও করিয়ে দিতে হয়। স্নান করিয়ে দিলেন ডাক্তারবাবু। পয়লা বৈশাখের দিন ছিল ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন। সেদিন আর এক কাণ্ড করেছিলেন ডাক্তার সুভাষ, গাড়িতে যেতে যেতে জুতো পালিশ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত গরিব মানুষের স্বপ্ন যা বি.আর. আম্বেদকর দেখেছিলেন সেগুলো সব বাস্তবে রূপায়িত করছেন। নিজের জুতা পলিশ করে ড্রাইভারকে দিচ্ছে, এসব দেখে কি বেলকি নাটক করছে নাকি? সুভাষ ডাক্তারের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অরূপ চক্রবর্তীর কথা তো শুনলেন। ভোটের মাঠে এরকম নানা নাটক, নানা ভেলকি দেখাচ্ছেন সব পক্ষই, কিন্তু স্নান করিয়ে দিয়ে সবাইকে বোধহয় পেছনে ফেলে দিলেন বাঁকুড়ার সুভাষ ডাক্তার। হয়তো সুভাষদা মজা করে করেছে, ডাক্তারবাবু তো যেহেতু ডাক্তারবাবু, এবং উনি ওই প্রচুর ডেলিভারি সার্জারিও করতে, সিজারিয়ান সেকশন করতে, বাচ্চাদের স্নান করার অভ্যেস আছে, তো অসুবিধা নেই। নেতার থেকে জনতা অনেক কিছু আশা করে, তা বলে স্নান করিয়ে দেওয়া আশা করে না কেউ। আজ তাও দেখলাম। ভোটারের মাথায় জল ঢালছেন প্রার্থী, কিন্তু প্রার্থীর মাথায় সেখানে জল ঢালবে কে? সেখানেই তো মেজাজটাই আসল রাজা। দেখুন, গরম চড় করে বাড়ছে, পাল্লা দিয়ে মেজাজও চড়ছে। রাজনীতির মেজাজ বলে কথা, সেই মেজাজ কি আর সবসময় ব্যাকরণ মেনে চলে? আবার যখন সেই ব্যাকরণ বলে অধীর শব্দের অর্থ অস্থির বা ব্যগ্র, তখন আর কি ওই মেজাজটাই আসল রাজা। অন্য অ্যাঙ্গেলও আছে, ছবির অ্যাঙ্গেলের কথা বলছি, এবার সেটা দেখাবো। দেখুন, বুধবার রাতে মুর্শিদাবাদের শক্তিপুরে মুর্শিদাবাদের শক্তিপুরে বোমাবাজির ঘটনা ঘটে। আহতদের দেখতে তখন মুর্শিদাবাদ মেডিকেলে অধীর চৌধুরী, সেখানে ছিলেন বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকার। কংগ্রেসের বিদায়ী সাংসদ পৌঁছতেই শুরু স্লোগান, বিক্ষোভ। তারপর ছবি তো বলে দিচ্ছে তারপর কি হলো। দিন চারেক আগেও তো এরকমই হলো, মনে নেই? সেদিনও ধাক্কা বিজেপি নয়, সেদিনের ধাক্কা তৃণমূলকে ছিল। এই হঠাৎ করে চিৎকার, গো ব্যাক, তার সঙ্গে কতগুলো গালাগালি। আমি বিরক্ত না, কি ভাই কি বলছো বলো? নির্বাচন করা তোমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে, কি পাতামি হচ্ছে গেল? কি বলছে বলো? আপনি 5 বছর কিছু করেননি, তাহলে বস 5 বছর কি করেছে তোমাকে বুঝাচ্ছে। একবারে চুল্লু খেয়ে উল্লু হয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া। 13 এপ্রিল 17 এপ্রিল ফের ধাক্কা, মেজাজের ধাক্কা। এক ধাক্কায় পারদ চড়ল মেজাজের, বিজেপি স্লোগান তুলল।
হামলা কেন করবেন? উনি একটা সাংসদ, মানাই না। উনি সুষ্ঠুভাবে এই মুর্শিদাবাদ জেলায় আমি যতদিন বেঁচে থাকবো আমি সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবার চেষ্টা করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবো। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মানুষের বিভেদ আমি মানবো না। হসপিটালে ভর্তি হয়েছে, সেখানে অধীর ওখানে নাকাও মারতে এসছে, আর আমাদের ছেলেপেলে যখন ওনাকে রুখতে গেছে উনি নিজে আমাকে ধাক্কা মেরে মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে। রাতের ঘটনার আঁচ পড়ল সকালেও বিজেপির প্রতিবাদ প্রশাসনের বিরুদ্ধে, অধীর বাবুর বিরুদ্ধেও। ততক্ষণে এক ধাক্কায় চড়াসুর রাজনীতিরও। অধীর চৌধুরীর এরকম কাজ করা উচিত হয়নি। গো ব্যাক স্লোগান তো আমাদেরকে রোজ সামনে পড়তে হয়। আমাদের সভাপতি অধীর চৌধুরী ধাক্কা মেরেছে, তার ছোট কেটে গেছে। মুর্শিদাবাদে কারা মাইনরিটি, তারা আক্রান্ত হচ্ছে, আর যাদের ভোটে উনি জিতেছেন তাদের পাশে না দাঁড়িয়ে ভোট রাজনীতি করার জন্য গুন্ডা ক্রিমিনালদের পাশে দাঁড়াচ্ছে। গতকাল রাত্রে মালদা থেকে ফিরে সটান হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। সেখানকার কর্তৃপক্ষকে আমাদের তরফ থেকে বলার ব্যবস্থা হয়েছে যাতে সুচিকিৎসা হয়। তারপরে আমরা প্রশাসনের কাছে বলেছি। এই ধরনের আচরণ করলে কি হবে? তাহলে তো অধীর চৌধুরী এখন নেতা হয়ে উঠতে পারেনি, গুন্ডাই থেকে গেছে। অধীর চৌধুরী এবার হারার পরিস্থিতিতে রয়েছেন। তাকে জোর করে ধাক্কা মেরে প্রচারের আলোয় রাখতে বিজেপির কর্মীরা নেমেছেন, নানা রকম নাটক করে যাতে অধীর রঞ্জন চৌধুরীকে নাটকের মঞ্চে রাখা যায় সেই চেষ্টা করছে বিজেপি পরিকল্পিতভাবে। সকালে অবশ্য অন্য মেজাজে অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমের পাশে হেঁটে জোট বার্তা প্রদেশ কংগ্রেস সভাপতির। অধীর বাবুর মেজাজ নিয়ে প্রশ্ন করা হলো মুর্শিদাবাদের জোট প্রার্থীকেও। তিনি আজকে সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে মিছিলে হেঁটেছেন, খোশ মেজাজে হেঁটেছেন, তাকে তুমি জিজ্ঞেস করতে পারতে। মোহাম্মদ সেলিমের কথায় খোশ মেজাজেই অধীর, তাহলে রাতের মেজাজ? অধীর চৌধুরী সাম্প্রতিককাল মেজাজ হারাচ্ছে, এই জমি কি কোনো হতাশার বহিঃপ্রকাশ? হতাশা বলছেন, হতাশার বহিঃপ্রকাশ। হতাশার বহিঃপ্রকাশ, তাই তো বললেন তৃণমূলের নাম্বার 2। ওদিকে অধীর চৌধুরীর পর রণংদেহী অগ্নিমিত্রা পালও। বুধবারেরই ঘটনা। 15 এপ্রিল রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধেই কোতোয়ালি থানায় যান মেদিনীপুরের বিজেপির প্রার্থী। তারপর দেখুন। এফআইআর রিসিভ করুন, আমি কমপ্লেইন দিচ্ছি। আপনি বাধ্য আমার কমপ্লেইন নিতে। আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন। একজন বিধায়িকা এসে কমপ্লেইন দিচ্ছে না, পুলিশ অফিসার বলছে আমি কমপ্লেইন নিতে পারবো না। কেন নিতে পারবেন না? কেন নিতে পারবেন না? এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। কারণটা কি? এফআইআর রিসিভ করুন। প্রথমে অভিযোগ নেয়নি পুলিশ, তারপর প্রতিবাদে কোতোয়ালি থানার গেটের তালা লাগিয়ে দেন অগ্নিমিত্রা। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে থানার সামনে অবস্থানে বসে পড়েন। বেশ কিছুক্ষণ এই টানাপোড়েনের পর শেষ পর্যন্ত পুলিশ অভিযোগ নেয়, অবস্থান তুলে নেয় বিজেপি। বিজেপি অবস্থান তুলে নিল, আর পুলিশ অগ্নিমিত্রা সহ 16 জন বিজেপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করল। জামিন অযোগ্য ধারায় কোতোয়ালি থানাতেই মামলা করল পুলিশ। এফআইআর রিসিভ করুন, আমি কমপ্লেইন দিচ্ছি। আপনি বাধ্য আমার কমপ্লেইন নিতে। আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন। অগ্নিমিত্র যা করেছে ঠিক করেছে। যদি এই ধরনের জিনিস চলতে থাকে তাহলে এই সারা কি উপায়টা কি? উপায়টা কি? এই কাজ করবে কেন? গণতন্ত্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই পুলিশ প্রশাসনের বা পুলিশের উর্দি পড়ে? হ্যাঁ কি না? থানায় গিয়ে যদি কেউ নানা ধরনের আপত্তিকর কাজ করেন, থানায় গিয়ে তালা দেন, থানায় গিয়ে পুলিশের কাজে বাধা দেন, তো তাহলে আইনে যা যা ব্যবস্থা হয় সেই ব্যবস্থা হয়েছে। আমাদের কাছে নির্বাচন কমিশন আছে, ত্রাণের উপায় নির্বাচন কমিশন। বাংলার প্রশাসন তো আমাদের সঙ্গে নেই, একমাত্র আমাদের নিরাপত্তা দিতে পারে নির্বাচন কমিশন। এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। কারণটা কি? এফআইআর রিসিভ করুন। এগুলো সব হতাশার বহিঃপ্রকাশ। তারা জানে তারা নির্বাচনে তাদের রাজনৈতিক মাটি তাদের পায়ের তলা থেকে সরে গেছে।
এবং সেই কারণে তারা এই জিনিসগুলো অনবরত করে চলেছে। তারা করুক, আমার শুভেচ্ছা রইল। 4 তারিখ ফল ঘোষণা হবে, কার সাথে মানুষ রয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে। অধীর বা অগ্নিমিত্রা দুজনেরই মেজাজ হারানোর একেবারে সূত্র খুঁজতে গেলে রামনবমী সামনে আসছে। মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর অনুষ্ঠানে অশান্তি, আর মুখ্যমন্ত্রীর রামনবমী মন্তব্য নিয়ে অগ্নিশর্মা অগ্নিমিত্রা। অশান্তি পরিকল্পিত, একমত মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা। বিধানসভার স্পিকারও সহমত অধীর চৌধুরীও। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, পরিকল্পনা মমতা ব্যানার্জির ছিল। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে, আমার তাই মনে হচ্ছে। রামনবমীর দিন অশান্তির আশঙ্কা শোনা গেছে মুখ্যমন্ত্রীর কথায়। বারবার অশান্তির আশঙ্কার কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী। খুব সাবধান, মমতা ব্যানার্জি সবাই গিয়ে রামনবমীতে দাঙ্গা হবে, রামনবমীতে দাঙ্গা হবে। অন্য সম্প্রদায়ের লোক বলছে না, এই উস্কানি দিচ্ছে। আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তারপরও সেই আশঙ্কার কথাই শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুকেশের বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেছিলেন অধীর চৌধুরী। हमारे एक डीआईजी को भी मुर्शिदाबाद रेंज में चेंज कर दिया बीजेपी का बातों पे। अगर मुर्शिदाबाद मालदा में दंगा हो जाए तो इसको जमींदारी इलेक्शन कमीशन को लेना होगा कि हमको पता है कौन दंगा संभाल सकता है। এই মুকেশ কুমারের তৃণমূল দলের হচ্ছে আগমার্কা দালাল। আমার লোকসভা কেন্দ্র বহরমপুরে ভয়ঙ্কর খেলা খেলছে এই মুকেশ কুমার, দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীরও আশঙ্কা, অধীর চৌধুরীরও আশঙ্কা সত্যি করে মুর্শিদাবাদে অশান্তি হলো। আর সেই আশঙ্কা সত্যি হওয়ার পর আবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। আমি উত্তেজনা ছড়াতে চাই না। আমি যদি জিজ্ঞেস করি বিজেপি কমিশনকে, রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজিকে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য। হ্যাঁ, ডিআইজিকে সরানো হয়েছে। অধীরবাবু অভিযোগ করেছিলেন, আমি অভিযোগ করেছিলাম। এবার থানায় ডিআইজি ছাড়া যদি ডিওজি থাকে তাদেরও সরানো হবে। যদি কেউ দলদাস হয় এবং ডিওজি ভূমিকা পালন করে, ডিআইজিকে ছাড়িনি, ডিওজিদেরও ছাড়বো না। যে লোকটা জেলাটাকে চিনত, শুনুন, এইসব জেলাগুলো খুব সেন্সিটিভ জেলা, আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয়। বিজেপির হাত থেকে দাঙ্গা ঢুকতে অনেক কষ্ট করতে হয়। মুখ্যমন্ত্রী তো নিজে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন, তিনি তো বলেও ছিলেন যে এই দিনটাতে যেন আমাদের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করা হতে পারে, সতর্ক থাকবে। এখানে চেষ্টা করা হচ্ছে দাঙ্গার বাতাবরণ তৈরি করে মানুষের যে মতামত তৈরি হচ্ছে বহরমপুর লোকসভায়, সেই মতামতে বিভাজন ধরানো। সেই 2021 আবার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার চেষ্টা হচ্ছে। এবারের ভোট পর্বে বারবার মেজাজ হারাচ্ছেন অধীর চৌধুরী। কখনো গো ব্যাক স্লোগান শুনে, কখনো শক্তিপুরে অশান্তির পর। বোঝাই যাচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি বেশ চাপে। নিজের দুর্গ সামলাতে অধীরই তো একা কুম্ভ। তার লোকসভা কেন্দ্রে হিন্দু আর মুসলিম ভোটারের সংখ্যা প্রায় সমান। সাম্প্রদায়িক অশান্তির ফল কি হতে পারে সেটা হাড়ে হাড়ে জানেন পোড় খাওয়া রাজনীতিক অধীর চৌধুরী। আমি সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবার চেষ্টা করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবো। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে মানুষের বিভেদ আমি মানব না। অধীরের শক্তিস্থল বহরমপুর লোকসভা কেন্দ্রের শক্তিপুরের অশান্তি নিয়ে শক্তি দেখাতে মাঠে নেমে পড়েছে তৃণমূল আর বিজেপি। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, পরিকল্পনা মমতা ব্যানার্জির ছিল। উনি এইসব করে মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট একজোট করতে চান। পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। এই পরিকল্পনাটা মমতা ব্যানার্জি গত এক সপ্তাহ ধরে দাঙ্গা ডে বলেছেন। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ। আর ওই শোভাযাত্রার অনুমতি ছিল মমতা ব্যানার্জির প্রশাসনের, পুলিশের।
পুলিশেরই দায়িত্ব ছিল। দলবল নিয়ে গিয়ে আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? আর কারা ছাদ থেকে পাথর মারছে আর বোম ফেলছে জনগণ দেখেছে। পরিকল্পনাটা মমতা ব্যানার্জির ছিল, ওকে আমরা জেলে দেখতে চাই। কে অধিকার দিয়েছে? মা দুর্গায় অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। বিজেপি নেতারা পুরনো লাইনে, মানে কেন্দ্রীয় এজেন্সির লাইনে। তৃণমূল আঙুল তুলছে বিজেপির দিকে, বাম কংগ্রেস সতর্ক। তৃণমূল বিজেপিকে এক ব্র্যাকেটে রেখে ঘুঁটি সাজাচ্ছে। তৃণমূল প্রধান, উপপ্রধান এদের এবং ওখানকার যে বিধায়ক, সেই তাদের অঙ্গুলি হেলানে পুরো বিষয়টি ঘটেছে। আমাদের কাছে খবর আছে। তৃণমূলের পেছনে আছে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মাইনরিটি ভোটকে কনসলিডেট করা। আমাদের অভিজ্ঞতা হচ্ছে এর আগেও যে রামনবমীর নাম করে বিজেপি অশান্তি করে। মমতা ব্যানার্জি কালকে দাঙ্গা লাগালেন কার্যত। শক্তিপুরে পারমিশন নেওয়া মিছিলের উপরে যেভাবে ইট বর্ষণ হয়েছে, পুলিশ কর্মীরাও আহত হয়েছে, প্রায় 20 জনের বেশি আহত, মাইনর সহ। এগরাতেও পূর্ব মেদিনীপুরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করা হয়েছে। রিভলভার হাতে ধরা পড়েছিল রামনবমীতে সুমিত সাহু। মুঙ্গের থেকে ধরে আনতে হয়েছিল পুলিশকে, এনআইএ এসে আবার ছেড়ে দিয়েছে। কিন্তু এটা চলতে পারে না, এর জন্য আমরা এনআইএ তদন্ত চাই। তো সেই এনআইএ, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সিগুলো তো বিজেপির দলদাস, বিজেপির শাখা সংগঠন। সেই জন্যই কথায় কথায় এনআইএ চাই, এই চাই, ওই চাই, সেই চাই বলে। গভর্নর সাহেবকে মেল করেছি যে আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন। ঠিক যেমন গতবার যারা রামনবমীর মিছিলে হামলা করেছিল, তাদেরকে এনআইএ নিয়ে গিয়ে এখন উল্টো করে লোট টাঙিয়ে সোজা করছে। এদেরকেও সোজা করবে, চিন্তার কিছু নেই। এদেরকে উল্টো টাঙিয়ে ছাল ছেড়ানো হবে। আর এটাতে কোনো সম্প্রদায়ের লোক যুক্ত আমি বলছি না, কমপ্লিটলি তৃণমূলের গুন্ডা ক্রিমিনালরা যুক্ত। এনআইএর অফিসারদের সঙ্গে তো ওদের গভীর আঁতাত রয়েছে। ইলেকশন কমিশনকে বললেও তো ব্যবস্থা হয় না, সেই জন্যই মুখ থেকে এনআইএ বেরোচ্ছে। মোদি চাইছে রামনবমীকে কেন্দ্র করে গোটা দেশে একটা উত্তেজনা, একটা ধর্মীয় ভাবাবেগ এবং তার উপর ভোট। মমতা নিজে তাই চাইছেন। ওনার কোনো মুখ নেই কথা বলার, কারণ উনি আরএসএসের কাছে দায়বদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি পশ্চিমবঙ্গকে মৃগক্ষেত্র করবেন। রাজনীতি একে ওকে বিদ্ধ করা এ তো চলবেই, সবে তো ভোট শুরু। তার মধ্যে চলুন আবার ভল্টের দরজাটা খুলি বড়। ঘাটালে যাওয়া যাক। ঘাটালে জোর কদমে 2 তারকার প্রচার চলছে। তার মধ্যেই কে থুড়ি কি ভিলেন হয়ে দাঁড়ালো জানেন? বুঝবেন কি বিপদই না হয়েছিল আজ, দেখুন। অবস্থাটা দেখলেন? ভিড়ের চাপে স্টেজ ভেঙে একেবারে প্রপাত ধরণীতল। কারোর তেমন কোনো চোট লাগেনি, এটাই রক্ষে। একদিকে ঘাটালে ঘটনাবহুল দিন, আর অন্যদিকে বর্ধমান দুর্গাপুরে ঘটনার পর ঘটনা দিলীপ ঘোষের জন্য। তিনি তো কারোর থেকে কম যান না, রোজ বিতর্ক, রোজ হেডলাইন্স। আজ আবার দিলীপ বাবুর হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন দিলীপ ঘোষ। দিব্যি ছিলেন খোশ মেজাজে সকাল থেকে। তারপর দেখুন দেখুন। হ্যাঁ, আমাকে একজন জন্মদিনে পেন উপহার দিয়েছেন ভুল করে। আমার পাশে ইঞ্জিনিয়ার আমার জেলা সভাপতি আছেন, ওনার পেন লাগে, আমার হাতে তো লাঠি লাগতে সবার ভালো লাগে। 34 নম্বর ওয়ার্ডের শক্তিকেন্দ্র প্রমুখ, সীতাভোগ তো হাতে হাতে দেওয়া যাবে না, লাড্ডু দেওয়া যাবে। দাদাজি না খেয়ে যাবেই না। দাদা কিসের দোকান? সরকারি কর্মচারী। ভালো আছেন? আমি সরকারি কর্মচারী।
আমাদের এখন দিদির কাছ থেকে নেবেন ভোটটা আমাকে ডিজাইন করে দেবেন ভোট। হ্যাঁ, সরকার বানিয়ে তারপরে আমরা ফুল টাইম জব দেবো আপনাকে।